হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের এই ভিডিওতে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ডিসকাস করব। বর্তমান সময়ে একটি ডিবেটেড ইস্যু হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটি কত বছর হওয়া উচিত বা কত মাস হওয়া উচিত। 3 মাস, 3 বছর, নাকি অনির্দিষ্টকাল, নাকি রাষ্ট্র সংস্কারের জন্য যত দিন প্রয়োজন তত দিন। এখন এই মেয়াদটি যাচাই করতে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে নেসেসিটি। কতদিন নেসেসিটি আমাদের বর্তমানে, কারণ কি আমরা একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এখন নেসেসিটির বিষয়টি বুঝতে হলে আমাদেরকে অতীত ঘাটতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্টটি কেন এসেছিল, সংবিধানে কবে সংযোজন করা হলো, কেনই বা বাদ দেওয়া হলো, সেই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নির্ধারণ করতে পারবো নেসেসিটি অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদটি কতদিন থাকা উচিত। সো কেয়ারটেকার গভর্নমেন্টটি মূলত কবে এসেছিল সেটি জানতে আমাদেরকে 1990 সালে চলে যেতে হবে। স্বৈরশাসক এরশাদের পতনের পরে নির্বাচন দেওয়াটি জরুরি হয়ে দাঁড়িয়েছিল। এখন নির্বাচন কিভাবে দেওয়া হবে? এটি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই তো দেওয়া হবে। ট্রানজিশনটা কিভাবে হবে? এক স্বৈরশাসক পতন হওয়ার পরে তার ক্ষমতা তো ট্রানজিশন হইতে হবে। এখন সে যদি পতন হয়ে যায় তারপরে কে ক্ষমতা নিবে? আমরা তো জানি না কে ক্ষমতা নিবে। সো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধান যে বিরোধী দলগুলো ছিল সেই বিরোধী দলের একমতের মাধ্যমে জাস্টিস শাহাবুদ্দিন বা বিচারপতি শাহাবুদ্দিনকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে সেই সময় নিয়োগ দেওয়া হয়। সে দায়িত্বে চলে আসে 1991 সালে নির্বাচনটি সংগঠন করে বা নির্বাচনটি অনুষ্ঠিত করে তার আন্ডারে। সো নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসলো। এখন একটি জরুরি বিষয় জানার প্রয়োজন যে সে সময় কিন্তু সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধ্যায় বা কোনো কিছু ছিল না সেখানে সংবিধানে। সো কিভাবে আনা হলো এই কেয়ারটেকার গভর্নমেন্টটি? সেই সময় নেসেসিটি বা প্রয়োজনীয়তা অনুভব করে সে সময় কেয়ারটেকার গভর্নমেন্টটি নিয়ে আসা হয়েছিল, যেরকম এখন আমরা প্রয়োজনীয়তা অনুভব করে কেয়ারটেকার গভর্নমেন্টটি নিয়ে এসেছি, যদিও বিষয়টি সংবিধানে নেই আমাদের। সো সেই সময় সংবিধানে আনা হলো। আনার পরে পঞ্চম জাতীয় সংসদ অধিবেশনের মাধ্যমে তৎকালীন বিজেতা দল বিএনপি এই বিষয়টি বৈধতা দেয় পার্লামেন্টে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টি 1991 সালে। ততদিনেও কিন্তু এটি সংবিধানে সংযোজন করা হয়নি কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটি। সো যেহেতু সংযোজন করা হয়নি সেহেতু বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিসটি কিন্তু আর সংযোজন করেনি। পরবর্তীতে কখন করলো? 1996 সালে এসে, 1996 সালের 26শে মার্চে এসে বিএনপি এই বিষয়টি সংযোজন করলো। কিসের প্রেক্ষিতে করেছিল? আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারটি দিতে বাধ্য হয় এবং 13th অ্যামেন্ডমেন্ট বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টটি নিয়ে আসা হয় এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন অনুষ্ঠান করার মাধ্যমে পাওয়ার ট্রানজিশন করা হয়। সো 1991 সালের নির্বাচনে সংবিধানে না থাকা সত্ত্বেও কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন অনুষ্ঠিত হয়। 1996 সালে সংবিধানে সংযোজন করে কেয়ারটেকার গভর্নমেন্টটি নিয়ে আসা হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এখানে বলা বাহুল্য যে সংযোজনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধানটি নিয়ে আসা হলো সংবিধানে, সেখানে বলা হয়েছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা, এবং তিনি কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন। তারা জাস্ট খালি প্রশাসনিক কার্যাবলীগুলো চালিয়ে যাবে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার তা করতে হবে এবং এটা করতে হবে 3 মাসের মধ্যে। সংবিধানে এই বিষয়টি নিয়ে আসা হয়েছিল 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ইস্যুগুলো নিয়ে আসা হয়েছিল। এখন এই ইস্যুর মাধ্যমে 2001-এ নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিকভাবে। তারপরে 2006 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল তখন একটি সমস্যা তৈরি হয়ে যায়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় চিফ অ্যাডভাইজার হিসেবে অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়ার কথা ছিল। তখন কোনো কারণে, এটা এই ভিডিওতে কভার করতে গেলে অনেক বড়
ভিডিও হয়ে যাবে। তো অত দূর না যেয়ে চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া সে সময় সম্ভব হলো না। সো সংবিধানের আলোকে বলা হয়েছে যে চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া সম্ভব না হলে প্রেসিডেন্টকে চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা হবে। সো সেই সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইয়াজউদ্দিন আহমেদ, সে প্রধান উপদেষ্টা হলেন এবং সে যখন নির্বাচনটি ডেট দিলেন তখন তাকে চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ বা অন্যান্য বিরোধীরা মেনে নিচ্ছিলেন না। সো মেনে না নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করলো আওয়ামী লীগ এবং সেই আন্দোলনে কিছু মানুষের প্রাণও গেল এবং সেনাবাহিনী ইন্টারফেয়ার করে বললেন যে, বা চিফ অ্যাডভাইজার যে তাকে রিজিগনেশনের জন্য বললেন এবং সে রিজাইন করার পরে ফখরুদ্দিন আহমেদ, এই তো ফখরুদ্দিন আহমেদ সরকার এই সময় এসে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটি পালন করা শুরু করে। এখন 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। 2007 সালে ফখরুদ্দিন আসার পরে 90 দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও 2007 জানুয়ারিতে এসেও তিনি সেটা দেয়নি। প্রায় 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকার পরে যে সংবিধানের আলোকে কিন্তু তার কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার ছিল না, কিন্তু তাও সে নীতিগত সিদ্ধান্ত নিলেন। 90 দিনের বেশি দিন ক্ষমতায় ছিলেন এবং তিনি প্রধান যে বিরোধী দুইটি দল ছিল তাদের এগেনস্টে -2 ফর্মুলা গ্রহণ করলেন। আর কি বিরোধী দলের যারা দুর্নীতিবাজ ছিল বা যে দুই দলের বিএনপি আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ ছিল বা প্রশাসনের যারা দুর্নীতিবাজ ছিল তাদের এগেনস্টে দমন পীড়ন শুরু করলেন। এখন কঠোর হতে যে দেখা গেল যে বেশি কঠোর হয়ে গেলেন, তার এগেনস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি চলে আসলো এবং সংবাদপত্রে তিনি অনেক রেস্ট্রিকশন দিয়েছিলেন। এরই ফলশ্রুতিতে তার এগেনস্টে আন্দোলন হয়। আন্দোলন হওয়ার পরে তিনি নির্বাচন দিতে বাধ্য হন 2008 সালে। 2008 সালে নির্বাচন দেওয়ার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্টটি কুলসিত হলো 2 বছরের মাধ্যমে। সো পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্টটি আসবে কিনা একটি ইস্যু হয়ে দাঁড়ালো। এটি নিয়ে 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে মামলা হলো, যেহেতু এত কিছু হয়ে গেছে। 2011 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিষয়টি সেটি অসাংবিধানিক বলে ডিক্লেয়ার করা হলো। কারণ কি, কেয়ারটেকার গভর্নমেন্ট জনগণের ভোটের মাধ্যমে আসে না বা জনগণের ভোটের মাধ্যমে কোনো সরকার না। হ্যাঁ, সো কেয়ারটেকার গভর্নমেন্ট একটি অসাংবিধানিক একটি ব্যবস্থা বলে বিবেচিত হলো। এরপরে পার্লামেন্টে আইন পাশ করে এটা অবৈধ ঘোষণা করা হলো কেয়ারটেকার গভর্নমেন্টটি, এবং এটা অবৈধ ঘোষণা করার পরে অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে আমরা জানলাম যে বিরোধী অনেক পক্ষ অনেক দমন নিপীড়নের সহ্য করতে হয়েছে এবং আওয়ামী লীগ অটোক্রেট হয়ে গেল। তারা এককভাবে জাতীয় সংসদ দখল করে ফেললো। কারণ কি, তারা নিজেদের মতো করে নির্বাচন অনুষ্ঠান করেছে, পুলিশকে নিজেদের করে নিয়েছে, বিচার বিভাগকে নিজেদের করে নিয়েছে, এক্সিকিউটিভ অর্গান সব কিছু তারা নিজেদের করে নিয়েছে এবং পাওয়ার ট্রানজিশনটা হচ্ছিল না ঠিকভাবে। কারণ কি, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, তারা নিজেরাই নির্বাচন করেছিলেন। এরই ফলশ্রুতিতে একটা স্বৈরশাসকের জন্ম হলো এবং 2024 সালে আমাদের যে রক্তক্ষয়ী অভ্যুত্থান সেটি আমরা পেলাম বা হলো, এবং সেটির ফলে আওয়ামী লীগ সরকারের এখন পদত্যাগ করে একদম পুরো সরকার নেই। সো এখন আবার কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসছে আমাদের। এখন একটি কোশ্চেন দাঁড়াচ্ছে যে 1991, 1996, 2001 এগুলো কিন্তু 3 মাসের মধ্যেই নির্বাচন হয়েছিল, 90 দিনের মধ্যে। 2008-এ বেশি দিন নেওয়ার কারণে কেয়ারটেকার গভর্নমেন্টটি কুলসিত হলো। 90 দিনের বেশি রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল ফখরুদ্দিন সরকার, কিন্তু সেটি হয়নি, 2 বছর চলে গেছিল। সো বর্তমানে কি করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টটি কতদিন থাকা উচিত? বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টটি কিন্তু 90 দিনের বেশি থাকতে চাচ্ছে, তাদের কথা শুনে যেটা আমার মনে হলো, এবং আমিও সেটাই সাপোর্ট করি। এবং তারা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছেন। রাষ্ট্র সংস্কার করতে গেলে নীতিগত সিদ্ধান্ত তাদের নিতে হবে। যদিও এখন 13তম সংশোধনীটি আমাদের বলবৎ নেই, সংবিধানে 13তম সংশোধনীটি নেই, কিন্তু একটি ইস্যু দাঁড়ায় যে ওই সংশোধনীর পরিপ্রেক্ষিতে কি কেয়ারটেকার গভর্নমেন্টটি চলবে, যদিও এখন বলবৎ নেই। আমার মতে সেটি চলা উচিত হবে না। কারণ কি, আমরা একটা নেসেসিটি সিচুয়েশনে আছি। আমরা অনেক দিন যাবৎ স্বৈরশাসক এরশাদ থেকেও সেভিয়ার একটা স্বৈরশাসক থেকে মুক্ত পেয়েছি। প্রায় 15-16 বছর স্বৈরতন্ত্র চলেছে দেশে। পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সব কিছু কুলসিত হয়ে গেছে। রাষ্ট্রীয় যে অর্গান, বড় বড় পদে যারা আছে সবাই পদত্যাগ করতেছে, একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা
এলোপাথারি অবস্থার মধ্যে রাষ্ট্র যাচ্ছে। সো এই সময় যদি 90 দিনের মধ্যে একটা নির্বাচন দেয় কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে কিন্তু দেশের অবস্থা খুবই বাজে হয়ে যাবে। কারণ কি, নির্বাচন হবে না ঠিক মতো, দেশে অরাজকতা তৈরি হয়ে যাবে। তার জন্য আমার মনে হয় বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি তাদেরকে পুরোপুরি বিশ্বাস করতেছি। তারা চেনা পরিচিত ফেস এবং তাদেরকে আমি পুরোপুরি বিশ্বাস করতেছি। আমি বিশ্বাস করি যে তারা আসলে কিছুটা হলেও, সবার সহায়তা পেলে রাষ্ট্র সংস্কার কিছুটা হলেও হবে। অ্যাটলিস্ট এখন যে অবস্থা আছে তার থেকে ভালো একটা পজিশনে আমরা যেতে পারবো। যাওয়ার পরে সেই সময় পাওয়ার ট্রানজিশন বা গণতন্ত্রের একটা বিষয় আসবে এবং নতুন একটা দলও আমাদের প্রয়োজন। এরই মাঝে যদি নতুন একটা দল তৈরি হতে পারে, যেহেতু এত বছর ধরে একটি স্বৈরতন্ত্র ছিল, নতুন দল গঠনের কোনো সুযোগও ছিল না, যারা ছিল তারাও দমন নিপীড়নের সহ্য করতে হয়েছে তাদের। সো নতুন একটা দলও গঠনেরও একটা প্রয়োজন আছে। হ্যাঁ, সো এত কিছু ইস্যুর মধ্যে যদি আমি মনে করি যদি নির্বাচন দেয় তাহলে আরও খারাপ অবস্থা হবে দেশের। সো আরও বেশ কিছুদিন থাকা উচিত, থেকে রাষ্ট্র সংস্কার যতটুকু সম্ভব ততটুকু সংস্কার করে একটি ট্রানজিশনে যাওয়া উচিত কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, যেন ফেয়ার ইলেকশন হয়। হ্যাঁ, এরই মাঝে একটি ইন্টারিম কনস্টিটিউশন আমাদের প্রয়োজন, যেহেতু সংবিধানে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে অলরেডি। এর জন্য কিন্তু আজকে জুডিশিয়াল কুয়ের একটি বিষয় চলে আসছিল, যেহেতু সংবিধানে নেই। সো অতি দ্রুত আমাদের একটি ইন্টারিম কনস্টিটিউশন করতে হবে, যার আন্ডারে এই কেয়ারটেকার গভর্নমেন্টের বৈধতা আসবে, তারা কাজ করে সংস্কার করে তখন একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতাটি ট্রানজিশন হবে।